আসসালামু আলাইকুম এভরিবডি। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চমৎকার একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আমি আশা করি আজকে আমি যতটুকু শিখাইতে পারি কিছু না কিছু হলেও আপনাদের উপকার হবে এই ভিডিওটা দেখলে। আজকে যেটা আমরা শিখতে যাচ্ছি, কোনো শব্দের ভিতর শব্দের কোনো একটা অংশ দেখে আমরা কিভাবে বুঝে নিব আসলে এই শব্দটা কোন রিলেটেড হইতে পারে। আমি মনে করি আমাদের অ্যানাটমি ফিজিওলজি এই পড়াগুলো বোঝার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। তাহলে শুরু করা যাক। প্রথমত সাইটো মানে সেল বা কোষ, এই কথাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেমন সাইটোকাইনোসিস থেকে আমরা শুরু করে অনেকগুলো ওয়ার্ড পেতে পারি এই সম্পর্কে। ক্যারিওট বা ক্যারিওন এই কথাটার মানে নিউক্লিয়াস বোঝায়। যেমন আমরা ক্যারিওকাইনোসিস, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল এই ধরনের ওয়ার্ডগুলো আমরা পেয়ে থাকি। বায়ো মানে লাইফ, এটা তো আমরা বুঝি। বায়ো যুক্ত অনেকগুলো সাবজেক্টের নাম আমরা পাই। তো আমরা ধীরে ধীরে ইম্পর্টেন্ট গুলোর দিকে আগাবো। নেজো অথবা রিনো এই কথার মানে আমরা নোজ বা নাক সম্পর্কিত কোনো ওয়ার্ড বুঝবো। এরপর হলো কিউট বা ডার্মা কিংবা টফ, এই কথাগুলোর দ্বারা আমরা বুঝবো যে এই ওয়ার্ড বা শব্দগুলা স্কিন সম্পর্কিত। যেমন আমরা ডার্মাটোলজি বলতে একটা বিভাগ জানি, যে বিভাগটা কিন্তু চর্ম বিভাগ। আবার টপিক্যাল ইউজ কিংবা টপ বলতে সাধারণত আমরা স্কিনকে বুঝি, এটা আমরা ফার্মাকোলজিতে পাবো। এবং কিউটেনাস, সাবকিউটেনাস এই ওয়ার্ডগুলোর দ্বারা কিন্তু আমরা চামড়াই বুঝি। এরপর আমরা যেটা জানবো এপিথেলিয়াম বা এপিথেলিয়াল, এই কথাটার মানে আমরা সাধারণত বুঝবো কোনো কিছুর আবরণ, শুধু শরীরের উপরের আবরণই না, আমাদের শরীরের ভিতরে যে অর্গানগুলো থাকে বা গ্ল্যান্ডগুলো থাকে এগুলোর আবরণ সহ বা আবরণী সেলগুলো সহ কিন্তু এপিথেলিয়াল সেল। তো এপিথেলিয়াল কথার মানে আমরা বুঝবো আবরণের কোষ। এরপরে আমরা যেটা জানবো পেপটিক মানে ডাইজেশন সম্পর্কিত কিছু বোঝায়, অর্থাৎ পরিপাক সম্পর্কিত কিছু বোঝায়। একই সাথে আমরা মনে রাখবো গ্যাস্ট্রো মানে স্টোমাক রিলেটেড কিছু বোঝায়, অর্থাৎ গ্যাস্ট্রো কথাটার মানে কিন্তু আমরা স্টোমাক বুঝবো। যেমন গ্যাস্ট্রাইটিস বলতে আমরা স্টোমাকের ভিতরে যদি কোনো ইনফ্লামেশন ঘটে সেটাকে বুঝি। এরপরে আমরা সুডো বলতে একটা প্রিফিক্স জানি, যেমন সুডো স্ট্রাটিফাইড। তো স্ট্রাটিফাইড মানে সাজানো, তো সাজানোর মতো দেখতে কিন্তু সাজানো না, এরকম যদি হয় তাহলে সুডো স্ট্রাটিফাইড বলি আমরা। একইভাবে সুডো দিয়ে আমরা অনেক ওয়ার্ড পাবো। তো সুডোর পরে যে ওয়ার্ডটা বা শব্দাংশটা থাকে সেই শব্দাংশটা বা সেইটার মতো কিন্তু সেইটা না, এরকম বুঝাইলে কিন্তু আমরা সুডো প্রিফিক্সটা ইউজ করি। এরপর আমরা জানবো হিপনো। হিপনো বলতে আমরা স্লিপ বুঝবো, অর্থাৎ আমরা যে হিপনোটিক ড্রাগগুলো আমরা জানি যেগুলো আমাদের ঘুম নিয়ে আসে। তো এই জন্য হিপনো কথাটার সাথে স্লিপের একটা সম্পর্ক আছে। এরপর আমরা জানবো কার্ডিও। কার্ডিও কথাটার মানে কিন্তু হার্ট বোঝায় এবং এটা আমরা অনেক অনেক অনেকবার পাবো। এরপরে আমরা জানবো সাইকো। সাইকো কথাটা কিন্তু আমাদের মাইন্ডের সাথে রিলেটেড, যেমন সাইকোটিক ড্রাগ বা অ্যান্টিসাইকোটিক ড্রাগ, কিংবা আমরা মেন্টালি কারো ডিসঅর্ডার হলে আমরা কিন্তু তাকে সাইকো বলি, অর্থাৎ পাগল বলি। ঠিক এরকম সাইকো কথাটার মানে আমরা কি বুঝি, মাইন্ড বা মন রিলেটেড। তো হসপিটালের একটা শাখা আছে আমরা জানি অর্থোপেডিক্স। তো এই অর্থোপেডিক্স এটাতে কোন ধরনের রোগী যায়, যাদের কিন্তু বাতের ব্যথা বা জয়েন্টের ব্যথা এই ধরনের ব্যথা জাতীয় রোগীগুলা কিন্তু অর্থোপেডিক্সে যায়। তো অর্থ কথাটা মানে আমরা বুঝবো কোনো জয়েন্ট কিংবা বোন রিলেটেড। এরপরে আমরা জানবো পালমো। পালমো কথাটার মানে কিন্তু আমরা লাংস বুঝতে পারি, অর্থাৎ পালমোনারি বলতে পালমোনারি ভেইন, পালমোনারি আর্টারি এই কথাগুলোর মানে আমরা বুঝি যে ভেইন বা আর্টারিগুলা আমাদের ফুসফুসের সাথে জড়িত, সেগুলো হলো পালমোনারি ভেইন, পালমোনারি আর্টারি। তো পালমোনারি কথাটার মানে বা পালমো কথাটার মানে এখন থেকে আমরা কি বুঝবো, যে লাংস রিলেটেড। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো নেফ্রো। আমরা জানি কিডনির যে কোষগুলো সেগুলোকে আমরা কি বলি, নেফ্রন বলি। নেফ্রন ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। তো নেফ্রো কথাটা আমরা যদি কোথাও পাই তো বুঝবো এটা কিডনি রিলেটেড। একই সাথে বলা যায় নিউরো। আমরা কি জানি, আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড অর্থাৎ নার্ভাস সিস্টেমের যে কোষগুলো আছে এই কোষগুলোকে আমরা কি বলি, নিউরন। আমরা সংখ্যায় কি পড়ছি, নিউরন ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। ঠিক নিউরো কথাটা আমরা যেখানেই দেখবো সেটাই বুঝবো আমরা কি, ব্রেইন রিলেটেড অথবা স্পাইনাল কর্ড রিলেটেড। তারপরে আমরা জানতে পারি হেপাটো। হেপাটো কথাটা হলো লিভারের সাথে রিলেটেড, অর্থাৎ লিভার যে কোষগুলো দ্বারা তৈরি সেগুলোকে আমরা কি বলি, হেপাটোসাইট। তো সেরকম হেপাটো কথাটা আমরা যেখানেই পাবো সেখানেই আমরা কি বুঝে নিব যে এই কথাটা হলো আমাদের লিভারের সাথে জড়িত। তো এরপরে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট টার্ম শিখবো, যেমন একটো। একটো কথাটার মানে কিন্তু বাইরে কিছু বোঝায়, যেমন একটোডার্ম, অর্থাৎ যে আবরণটা বাইরে অবস্থিত সেটা একটোডার্ম। আবার একইভাবে আমরা বলতে পারি মেসো। মেসো কথাটা আমরা মাঝামাঝি কিছু বুঝি। অনেক সময় আমরা এই টার্মটাকে মায়ো হিসেবে জানি, যেমন হার্টের মাঝে যে লেয়ারটা থাকে, মাসেল
যুক্ত লেয়ার, সেটা আমরা কি জানি মায়োকার্ডিয়াম। এরপর আমরা যেটা শিখবো সেটা হলো মেটা। মেটা কথাটা হলো মিডল এর সাথে জড়িত, অর্থাৎ মাঝামাঝি, কোনো কিছুর মাঝামাঝি অবস্থিত এরকম কোনো ওয়ার্ডের সাথে মেটা কথাটা যুক্ত থাকে। যেমন আমরা কি জানি আমাদের কোষ বিভাজনের, অর্থাৎ স্পেসিফিক ভাবে বলতে গেলে মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ আছে তার মধ্যে সবচেয়ে মাঝামাঝি ধাপটা কি বা মাঝের ধাপটা কি? মেটাফেজ। আমরা মাঝে মাঝে এন্ডো কথাটা অনেক ক্ষেত্রে পেয়ে থাকি। তো এন্ডো কথাটা মানে সাধারণত কোনো কিছুর ভেতরে বোঝায়। যেমন আমরা উদাহরণ যদি দেখি তাহলে দেখতে পাবো এন্ডোমেট্রিয়াম। আমাদের কিন্তু মেয়েদের জরায়ুর মধ্যে বা ইউটেরাসের মধ্যে একটা লেয়ার থাকে, ভেতরে সবচেয়ে লেয়ারটা, সেটা হলো এন্ডোমেট্রিয়াম, যেটা মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় রক্তনালীগুলো সহ বের হয়ে চলে আসে। কিংবা আমাদের ট্রাকিয়ার মধ্যে একটা টিউব লাগানো হয় যেটার নাম হলো এইটি টিউব আমরা বলি, বা এন্ডোট্রাকিয়াল টিউব। তো এন্ডো কথাটার মানেই আমরা সাধারণত ভেতরে কোনো কিছু বুঝি। এরপরে আমরা জানতে পারি মেনো। মেনো কথাটা দ্বারা সাধারণত, বা মেনো শব্দাংশটা দ্বারা সাধারণত মেনস্ট্রুয়াল জাতীয় কিছু বোঝায়। যেমন মেনোরিয়া, মেনস্ট্রুয়াল পিরিয়ডে যে সাধারণ ব্লিডিং প্রক্রিয়াটা সেটাকে আমরা মেনোরিয়া বলতে পারি। আবার 40 থেকে 50 বয়সের মধ্যে মহিলাদের মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যায়, সেই সময়টাকে আমরা কি বলি, বা সেই প্রক্রিয়াটাকে আমরা মেনোপজ বলি। আমরা আরো জানবো সাফ। সাফ কথাটা মানে হলো নিচে। তো এটা আমরা ইংলিশ সাহিত্য জানতে হবে আমাদের, আবার অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল টার্মিনোলজিগুলোতেও জানতে হবে যে সাফ মানে কোনো কিছুর নিচে, অর্থাৎ একটার নিচে আরেকটা। তাহলে যার নিচে তার নামের সাথে আমরা সাফ কথাটা লাগাই দিলে তার নিচেরটাকে বোঝাবে। যেমন আমাদের অ্যারাকনয়েড নামে একটা লেয়ার আছে, আমাদের মেনিনজেসের একটা লেয়ার। তো এই অ্যারাকনয়েড লেয়ারের নিচের পার্টটাকে আমরা বলি সাব অ্যারাকনয়েড স্পেস, নিচে যে স্পেসটা আছে। তো সাব মানে আসলে আমরা কি বুঝবো? নিচে বুঝবো। তো মেটা মানে যেমন আমরা মাঝামাঝি বুঝছিলাম বা মাঝে বুঝছিলাম, ঠিক একইভাবে টেলো মানে আমরা শেষে বা প্রান্তে বুঝবো। যেমন ভাবে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের সর্বশেষ যে ফেজটা বা ধাপটা সেটার নাম হলো টেলোফেজ। তো হেমাটো কথাটা আমরা ব্লাডের সাথে রিলেটেড হিসেবে জানবো। তো এক্ষেত্রে আমরা মনে রাখবো যে হেমাটো না থেকে অনেক সময় হিমো থাকতে পারে। তো হিমো কথাটা সাধারণত বোঝায় হিমোগ্লোবিনের সাথে রিলেটেড। তো রক্তে যে কোষগুলো থাকে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হলো লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল কিংবা এরিথ্রোসাইট। তো এই রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হলো হিমোগ্লোবিন। তো এই হিমোগ্লোবিনের কারণেই কিন্তু আমাদের রক্ত লাল দেখায়। তো এই কারণে আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো রক্তকে বোঝায় এবং হিমো কথাটা যুক্ত থাকে। তো হিমো কথাটা আমরা মনে রাখবো, তার সাথে মনে রাখবো মেইন যে ওয়ার্ডটা সেটা হলো হেমাটো। হেমাটো কথাটা কিন্তু ব্লাডের সাথে রিলেটেড। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা সবসময় পাই, কোনো ওয়ার্ডের শেষে বা কোনো একটা অর্গানের নামের শেষে কিন্তু TIS যুক্ত থাকে। যেমন মেনিনজাইটিস, গ্যাস্ট্রাইটিস, ইসোফ্যাগাইটিস। তো এগুলোর মানেটা আসলে কি? এগুলোর মানে হলো আমাদের যে অর্গানের সাথে TIS যুক্ত থাকে সেই অর্গানটার ইনফ্লামেশন বোঝায়। এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা আমরা অনেক পাই অ্যানাটমি ফিজিওলজি পড়ার ক্ষেত্রে। আরেকটা খুবই ইজি জিনিস যেটা আমরা অনেকেই জানি, যে TICS, টিক্স অথবা লজি, কোনো একটা ওয়ার্ডের শেষে এই দুটা থাকলে সেই ওয়ার্ড সম্পর্কে বিদ্যা বা জ্ঞানকে বোঝায় বা সেইটার সাবজেক্ট বা বিষয়টাকে বোঝায়। তারপরে আমরা যেটা জানবো সেটা হলো ASE। কোনো ওয়ার্ডের শেষে যদি ASE যুক্ত থাকে তখন আমরা মোটামুটি ভাবে ধরে নিতে পারি সেটা কোনো একটা এনজাইমের নাম। যেমন সেলুলোজ থেকে সেলুলেস, অ্যামাইলোজ থেকে অ্যামাইলেস। তো প্রায় এনজাইমের নামগুলা কিন্তু এরকম শেষে ASE যুক্ত থাকে, প্রায় বলতে প্রায় সবগুলাতেই প্রায়। এরপরে যেটা জানবো সেটা হলো জেনেসিস। কোনো ওয়ার্ডের শেষে যদি জেনেসিস থাকে, তো যে ওয়ার্ডের শেষে জেনেসিস কথাটা যুক্ত থাকবে, জেনেসিস আলাদাভাবে হয়তো অন্য মিনিং প্রকাশ করে, কিন্তু এটা কোনো ওয়ার্ডের পরে থাকলে যে ওয়ার্ডের পরে থাকবে সেটা উৎপন্ন হওয়ার একটা প্রক্রিয়া বোঝায়। এরপরে আমরা দুইটা ওয়ার্ড জানবো, যেমন ম্যাক্রো। ম্যাক্রো মানে সাধারণত সাইজে বড় বোঝায়, লার্জ ইন সাইজ। এবং একইভাবে মাইক্রো বলতে আমরা স্মল ইন সাইজ বুঝবো, অর্থাৎ সাইজে ছোট বুঝবো। অনেক সময় আমাদের হোমিও কথাটা, যেমন হোমিওস্টাসিস, হোমিও কথাটা দ্বারা বোঝায় নিজে নিজেই কোনো কিছু, অর্থাৎ হোমিওস্টাসিস প্রক্রিয়াটা আমরা কি জানি, আমাদের শরীরের মধ্যে কিছু কিছু বিষয় আছে আপনা আপনি ঠিক হয়ে যায়। তো এরকম বিষয়টা বা আপনা আপনি ঠিক করে নেয়, এই প্রক্রিয়াটা হলো হোমিওস্টাসিস প্রক্রিয়া। তো তারপরে আমরা যেটা জানবো ফ্যাগো। ফ্যাগো কথাটা মানে সাধারণত গ্রাস করা বা ভক্ষণ করা বোঝায়। যেমন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে আমরা অনেকেই জানি, বা না জানলে জেনে নেই। আমাদের শরীরে শ্বেত রক্তকণিকাগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে কিন্তু ভক্ষণ করে ফেলে। কিংবা অটোফেগি কথাটাও আমরা অনেকেই শুনছি। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো ব্রঙ্কো। ব্রঙ্কো কথাটা দ্বারা আমরা কি বুঝি? লাং রিলেটেড বুঝি। আমাদের লাংয়ের মধ্যে ব্রঙ্কাস গুলো আছে, সেগুলো রিলেটেড যে ওয়ার্ড গুলো সেগুলোকে আমরা ব্রঙ্কো বলি। এরপরে যেটা জানবো সেটা হলো ATION, অ্যাশন। এরকম কোন একটা ওয়ার্ড বা শব্দাংশের শেষে যদি এরকম ATION থাকে তাহলে আমরা বুঝে নিব যে এটা কোনো একটা প্রক্রিয়ার কথা বোঝাচ্ছে। নেক্সট যেটা জানবো সেটা হলো ECTOMY, অর্থাৎ টমি
বা ভ্যাসিকটমি, টিউবেকটমি, এই কথাগুলো আমরা অবশ্যই শুনছি। এই শব্দগুলোর দ্বারা বোঝায় যে আমাদের শরীর থেকে কোনো কিছু রিমুভ করে দেওয়া বা কোনো কিছু বন্ধ করে দেওয়া, এরকম বোঝায়। এবং আরেকটা টার্ম আমরা অনেকেই জানি, লাইসিস। তো লাইসিস মানেই কিন্তু ডিকম্পোজিশন অথবা ভাঙা বোঝায়, ব্রেকডাউন, যেমন গ্লাইকোলাইসিস অর্থাৎ গ্লুকোজের ভাঙন। এরপরে যেটা জানবো অস্টিও। অস্টিও কথাটার দ্বারা কিন্তু বোন বোঝায়, যেমন আমাদের বোন গঠিত হয় যে সেলগুলা, সেগুলোকে আমরা কি বলি, অস্টিওসাইট। থার্মো কথাটা দ্বারা হিট বোঝায়। আমরা কখনো কখনো নেটাল একটা শব্দাংশ দেখি, তো নেটাল শব্দটার সাথে প্রি বা পোস্ট এই ধরনের কিছু প্রিফিক্সও লাগানো থাকে। তো এই নেটাল কথাটার মানে জন্ম সংক্রান্ত কিছু বোঝায়। তো প্রি নেটাল মানে জন্মের পূর্বে, পোস্ট নেটাল মানে জন্মের পরে। ম্যাটারনাল কথাটার দ্বারা কিন্তু মাতৃ বোঝায় বা মা বোঝায় বা মা সম্বন্ধীয় কিছু। একটা প্রিফিক্স আমরা অনেক সময় পেয়ে থাকি, হোমো, এইচও এমও। তো এই হোমোটা কোনো ওয়ার্ডের সাথে যুক্ত থাকে, তো এই হোমো দ্বারা বোঝায় সেম বা একই জাতীয় কোনো কিছু। ক্রেনিয়াম বা ক্রেনিয়াল বা ক্রেনিয়া কথাটা দ্বারা আমরা সাধারণত বুঝি আমাদের মস্তিষ্ক রিলেটেড বা স্কাল রিলেটেড। যেমন আমাদের ব্রেইন থেকে যে নার্ভগুলো বের হয় সেগুলোকে আমরা কি বলি, ক্রেনিয়াল নার্ভ। অনেক সময় সেফালিক কথাটা ইউজ করা হয় মস্তিষ্ক সংক্রান্ত ওয়ার্ডগুলোতে। এরপরে আমি কিছু প্রিফিক্স আর সাফিক্স বলতেছি, অর্থাৎ উপসর্গ বা অনুসর্গ বাংলায়। তো এগুলো আসলে আমাদের ইংলিশ সাহিত্য হোক বা অ্যানাটমি ফিজিওলজিতে বই পড়াশোনা করার ক্ষেত্রে হোক অনেক কাজে দিবে। প্রি অথবা প্রো কোনো ওয়ার্ডের সামনে যুক্ত থাকলে আমরা সাধারণত পূর্বে বুঝি, যেমন প্রিনেটাল মানে শিশু জন্মের পূর্বে, পোস্ট নেটাল মানে শিশু জন্মের পরে, এরকম কিছু। এটা আমরা অনেক অনেক ব্যবহার দেখবো এটার। তো এখানে আমাদের আরেকটা জানা হয়ে গেল, সেটা হলো পোস্ট মানে পরে। এছাড়াও আমাদের মনে রাখতে হবে পলি মানে অনেক বোঝায়, অলিগো মানে কম বোঝায়। যেমন পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলি ইউরিয়া, অলিগো ইউরিয়া। আমরা আরো জানবো কোনো ওয়ার্ডের সামনে যদি ডিওয়াইএস, ডিস এই প্রিফিক্সটা যুক্ত থাকে, তারপরে যে ওয়ার্ডটা থাকবে সেটার অ্যাবনর্মালিটি বোঝায় বা ডিসফাংশন বোঝায়। যেমন ডিসপেপসিয়া কিংবা ডিসমেনোরিয়া। মেনোরিয়াটা যদি স্বাভাবিকভাবে না হয়, অস্বাভাবিকভাবে হয়, তখন কিন্তু সেটাকে আমরা বলি ডিসমেনোরিয়া বা ডিসফাংশন বলতেও আমরা একটা কথা জানি। ফাংশন যখন ভালোভাবে হয় না, ত্রুটিপূর্ণ হয়, তখন সেটাকে আমরা ডিসফাংশন বলি। আমাদের অনেক পরিচিত দুইটা টার্ম, হাইপার এবং হাইপো। কোনো কিছু বেশি হয়ে গেলে সেই ওয়ার্ডটার সামনে আমরা হাইপার ইউজ করি, করে সেটা অনেক বেশি হয়ে গেছে সেটা বোঝাই। যেমন আমরা কি জানি, হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ, কিংবা হাইপার গ্লাইসেমিয়া, গ্লুকোজের পরিমাণ শরীরে অনেক পরিমাণে যখন বেড়ে যায় সেটা হলো হাইপার গ্লাইসেমিয়া। কিংবা হাইপার থাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের যদি হরমোন বেশি পরিমাণে নিঃসৃত হয় তখন সেটা হাইপার থাইরয়েডিজম। সিমিলারলি আমরা হাইপো কথাটা বুঝতে পারি, সেটা অনেক কম বোঝায়। যদি আমরা উদাহরণ দেখতে চাই তাহলে হাইপোক্সিয়া, অর্থাৎ অক্সিজেনের পরিমাণ কমে গেলে সেইটাকে আমরা হাইপোক্সিয়া দ্বারা প্রকাশ করি। কিংবা হাইপোটেনশন মানে নিম্ন রক্তচাপ, কিংবা লোয়ার অসমোটিক প্রেশারকে আমরা হাইপোটনিক সলিউশন হিসেবে প্রকাশ করি। তো হাইপো কথাটা দ্বারা সাধারণত কম বোঝায়। এরপর আমরা যেটা জানবো, ডিই যুক্ত থাকলে, যার সামনে ডিই যুক্ত থাকে সেটার বিপরীতটা বোঝায়। যেমন আমরা যদি কম্পোজিশন মানে কোনো কিছুর গঠন বুঝি, তাহলে ডিকম্পোজিশন বলতে সেটা ভাঙন বা সেটা বিলুপ্ত হওয়া। সিমিলারলি অপোজিটে আমরা কি জানি, আর ই একটা প্রিফিক্স আছে যেটা পুনরায় কোনো কিছু হওয়া বোঝায়। তো আমি একটা এক্সাম্পল দ্বারা এটা বোঝাই। আমাদের শরীরের স্বাভাবিক পানির যে প্রক্রিয়াটা, পানি আমাদের শরীরে প্রবেশ করার প্রক্রিয়া, সেটা হলো হাইড্রেশন। তো হাইড্রো কথাটার দ্বারা পানি বোঝায়, এটাও আমরা এখানে মনে রাখতে পারি। তো হাইড্রেশন যদি আমাদের স্বাভাবিক প্রক্রিয়া হয় এবং আমাদের শরীর থেকে যদি কখনো প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলি, ডিহাইড্রেশন। তো এই হাইড্রেশন অবস্থা থেকে ডিহাইড্রেশন হয়, এবং এই ডিহাইড্রেশন হওয়ার পর আমরা যখন আবার আমাদের শরীরে পানি প্রবেশ করাই পুনরায়, তখন কিন্তু সেই প্রক্রিয়াটাকে বলা হয় রিহাইড্রেশন। তো আমি আশা করি আমাদের ডিই যুক্ত থাকলে কি হয় এবং আর ই যুক্ত থাকলে কি হয় এটা বুঝাইতে পারছি। এছাড়াও আমরা একটা টার্ম মনে রাখতে পারি, কন্ট্রা। কন্ট্রা মানে সাধারণত অপোজিট বা বিপরীত বোঝায়, অথবা কখনো কখনো অ্যান্টি কথাটা যুক্ত থাকে বা অ্যান্টি প্রিফিক্সটা যুক্ত থাকে। তো ভিডিও অনেক লং হয়ে গেল আজকে, আমি এ পর্যন্তই থেমে গেলাম। অর্থাৎ আমি কালেক্ট করতে পারছি এ পর্যন্তই, পরবর্তীতে আরও যদি কখনো কালেক্ট করতে পারি কিংবা আপনারা যদি কখনো এর থেকে বেশি জানেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আশা করি আজকের ভিডিওটাতে আপনারা একটু কিছু হলেও শিখতে পারছেন। তো আমি এটাও আশা করব যে এইখান থেকে অনেক কিছু কাজে লাগে আমরা অ্যানাটমি ফিজিওলজি পড়া বোঝার চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।